করোনাকাল প্রচলিত অনেক সিদ্ধান্ত সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে আমাদেরকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা। শিক্ষা প্রতিষ্ঠান খুললে সেখানে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে কিনা, এবং অনলাইনে যে শিক্ষাদান কার্যক্রম চলছে সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত হচ্ছে বা সবাই সেই সুযোগটি পাচ্ছে কিনা। আমরা দেখেছি করোনা সংক্রমণের শেষের দিকে উন্নত বিশ্বের কয়েকটি দেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল, কিন্তু আসলে হিতে অনেকখানি বিপরীত হয়েছে। সেখানে নতুন করে প্রায় 1 লক্ষ শিক্ষার্থী আক্রান্ত হয়েছে কোভিড-19-এ। সেই প্রেক্ষাপটে শিক্ষাবিদ থেকে শুরু করে শিক্ষার্থী এবং পরিবারগুলোর মধ্যে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে, আসলে আমাদের শিক্ষা কার্যক্রমটি যেভাবে চলছে সেটি আসলে কিভাবে চলবে এবং নতুন নতুন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলোর সমাধান কি। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আলোচনার মূল বিষয়বস্তু, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, কিভাবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেকেই সামাজিক এবং শারীরিক দূরত্ব বিবেচনা করে প্রত্যেকেই নিরাপদ জায়গায় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আ.ম. আরেফিন সিদ্দিক, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, আপনাকেও স্বাগত। আর যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই, এবং যারা এই মুহূর্তে আছেন অনলাইনে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। সেখানে গিয়ে প্রশ্ন, তর্ক, যুক্তি উপস্থাপন করতে পারেন আমাদের সঙ্গে। কথা বলতে চাই কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এবং কিভাবে খুলবে সেই প্রসঙ্গ নিয়ে। আমাদের আসলে ডক্টর এস.এম.এ. ফায়েজ স্যার, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করি। এই যে প্রশ্নগুলো ভূমিকায় বলার চেষ্টা করেছি, আমাদের শিক্ষা ব্যবস্থার এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি করোনাকালীন সংকটের সময়, যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে, কবে খুলবে, কিভাবে খুলবে, বিকল্প পাঠদানের যে ব্যবস্থার কথা বলছি আমরা অনলাইনে, সেটি আসলে কতটুকু প্রস্তুতি আছে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর। স্যার, আপনার আসলে প্রারম্ভিক ধারণা কি এই বক্তব্য সম্পর্কে? ধন্যবাদ আশিকুর রহমান সাহেব, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কানেক্টিং মি। এটা তো ডেফিনেটলি অনেক জায়গায় আলোচনা হচ্ছে এই বিষয়ে। টেলিভিশন দেখলেও দেখি আমরা বিভিন্ন জায়গা থেকে আলোচনা হচ্ছে। আমি মনে করি এই ব্যাপারে আমি স্ট্রেট যদি বলি, এখন অবশ্যই এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলার সময় আসেনি, কেননা এর গুরুত্ব অবশ্যই বিবেচনা করতে হবে। ফার্স্ট অফ অল, যেটা আপনি বলছিলেন, বিদেশে আমেরিকায় ওনারা খুলেছিলেন, অনেক বাচ্চারা আক্রান্ত হয়েছে। যদিও বিদেশের সিচুয়েশন অনেকটা অন্যরকম, তাদের সামাজিক দূরত্ব বলেন, শারীরিক দূরত্ব বলেন, এটা মেনটেন করা অত ডিফিকাল্ট না, এবং হিউজনেস ওখানে সবসময় আমরা দেখতে পারি, এটা মেনটেন করা সম্ভব। কিন্তু আমাদের এখানে যতই চেষ্টা করেন না কেন, আমাদের ছাত্রছাত্রীরা এটা মেনটেন করতে পারবে না, কেননা অত্যন্ত ন্যারো স্পেসের মধ্যে দিয়ে এই ক্লাসরুম গুলো এবং ক্লাসরুমের বাইরে যে স্থানগুলো, সেটা মাঠ বলতে কিছু নেইও, ব্রিদিং স্পেস পর্যন্ত নাই। সেখানে আপনি এই বাচ্চাগুলোকে নিয়ে আসবেন বা স্কুল বা ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, এটা আমার কাছে মনে হচ্ছে একেবারেই সম্ভব না এখন। আমাদের বরঞ্চ ওদের সাথে কানেক্টিভিটি বাড়ানো উচিত। বিভিন্ন ভাবে আপনি বলছিলেন যে অনলাইন কোর্সেস গুলো ঠিকভাবে পাঠদান সম্ভব হচ্ছে না। ইয়েস, অবশ্যই সবাইকে টিচ করা অত্যন্ত ডিফিকাল্ট, কেননা তারা অনেক 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 দূরে দূরে অবস্থান করছে এই মুহূর্তে। বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সেটার কারণেও এটা আরো বেশি প্রযোজ্য। এটা কোনো সম্ভব হচ্ছে না, কিন্তু যতটুকু সম্ভব, মোবাইল তো কাজ করছে, যতটুকু সম্ভব এই শিক্ষকদেরকে, কর্মকর্তাদেরকে, তাদেরকে রিচ করতে হবে ছাত্রছাত্রীদের কাছে। মানে they will have to reach the students as much as possible, যত সম্ভব তাদেরকে একটা ব্যস্ততার মধ্যে, পড়াশোনার মধ্যে রাখতে হবে। তারা যেন একেবারে দূরে না চলে যায়, একেবারে ডিসকানেক্টেড যেন না হয়ে যায়, তাহলে কিন্তু আবার মুশকিল হবে। অনেকে কিন্তু ঝরে পড়বে, এই ফল ডাউন যেটা করবে, মানে যে ডিসকন্টিনিউ করতে পারে অনেকে। এই অবস্থা যেন কোনোভাবেই না হয়। শিক্ষকদের অত্যন্ত সিরিয়াসলি চিন্তা করতে হবে
যে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের কাছে কিভাবে পৌঁছানো যায়, এটা যেই মাধ্যমেই সম্ভব। ডক্টর ফয়েজ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা যে বিকল্প শিক্ষা কাঠামো নিয়ে কথা বলছি, অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া, অনলাইনের মাধ্যমে আরো অনেক রকম শিক্ষা কার্যক্রম চালানো যেতে পারে। আপনি আসলে এখন পর্যন্ত বাংলাদেশে যে বাস্তবতা দেখছেন, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষা থেমে আছে, সেগুলো হয়নি, এবং সেগুলোর পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তিরও একটি ব্যাপার আছে। এই বিষয় নিয়ে অনলাইন থেকে কিভাবে কাজে লাগাতে পারি আমরা, বা আদৌ কাজে লাগাতে পারছি কিনা সফলভাবে, আপনার কি মূল্যায়ন ডক্টর ফয়েজ? ক্ষেত্রে সম্ভব না, এটা ডেফিনেটলি আমরা সবাই ফিল করি, কিন্তু যেখানে যেখানে সম্ভব অবশ্যই চেষ্টা করতে হবে। আর তাদেরকে আপনি ভর্তি করতে পারছেন কি না তার চেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট তাদেরকে একটা কানেক্টিভিটির মধ্যে রাখা, তাদেরকে পড়াশোনার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় ব্যস্ত রাখা। যারা অনেক দূরে অবস্থান করছে এই মুহূর্তে, তাদেরকে এখন ভর্তি করবেন কিভাবে, তাদেরকে অনলাইনে যে ভর্তি করবেন তাদের তো সেই রকম নাই, আপনার ফ্যাসিলিটিস সেখানে নাই, সেটা খুব ডিফিকাল্ট হবে। কাউকে পারবেন কাউকে পারবেন না, এটাও একটা বিষয় যেটা ভেবে দেখতে হবে। কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল তাদেরকে পৌঁছানো এবং তাদেরকে কানেক্টিভিটির মধ্যে দিয়ে রাখা। ইউ মাস্ট রিচ দ্য স্টুডেন্টস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। জি ডক্টর ফয়েজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আমরা এই প্রসঙ্গ নিয়ে ফিরছি আবার। ডক্টর আরেফিন সিদ্দিকী, আপনার কাছে একটু আসতে চাই স্যার। সেটি হচ্ছে, আজকেও একটি পত্রিকায় একটি রিপোর্ট হয়েছে বাংলাদেশ প্রতিদিনে, সেখানে আপনি আপনার বক্তব্য স্পষ্টভাবে বলেছেন যে আসলে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বাস্তবতা তৈরি হয়নি, কারণ জীবনের মূল্য আসলে শিক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি বিকল্প শিক্ষাদান বা পাঠদান প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই দুটি বিষয়কে মিলিয়ে আপনার কি বক্তব্য আছে ডক্টর আরেফিন সিদ্দিকী? ধন্যবাদ আপনাকে। আগস্ট মাস, আজকে 16ই আগস্ট, গতকাল আমরা জাতীয় শোক দিবস পালন করেছি। এই শোকাবহ আগস্ট মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সাথে বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ আরো যারা সেই অভিশপ্ত 75 15 আগস্ট প্রত্যুষে হত্যাকাণ্ডের শিকার হলেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর কথা দিয়ে শুরু করি। বঙ্গবন্ধু 1952 সালে একটি শান্তি সম্মেলনে চীনে গেলেন, এবং চীনের যে বঙ্গবন্ধুর যে অভিজ্ঞতা, সেগুলো নিয়ে তিনি আমার দেখা নয়া চীন এই গ্রন্থটি তিনি তার ডায়েরিতে লিখে গেছেন। পরবর্তীতে অতি সম্প্রতি গ্রন্থটি প্রকাশিত হয়েছে গ্রন্থাকারে। তো সেই গ্রন্থে আমি পড়ছিলাম যে বঙ্গবন্ধু চীনে গিয়ে পেকিং শহরে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। উনি দেখতে চাচ্ছেন যে চীনের এই বিপ্লবের পরে চীন কিভাবে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তিনি তার সেই আমার দেখা নয় চীন গ্রন্থে লিখছেন যে এক এক দেশে এক একটা শ্রেণী প্রিভিলেজড ক্লাস থাকে, তারাই সুবিধা ভোগ করে। যেমন তিনি তার দেশ অর্থাৎ সেই সময়কার পাকিস্তানের কথা বলছেন, যে পাকিস্তানে আমাদের দেশে আমরা দেখি যে জমিদার শ্রেণী, বিত্তবান শ্রেণী, এরাই হচ্ছে প্রিভিলেজড ক্লাস। কোনো কোনো জায়গায় হয়তো আমলারা প্রিভিলেজ ক্লাস থাকে, কোনো জায়গায় ব্যবসায়ীরা থাকে। এইভাবে বলে উনি বলছেন যে চীনে আমি এই কিছুদিন বিভিন্ন জায়গায় পরিদর্শন করে এটুকু বুঝতে পারলাম যে চীনের প্রিভিলেজড ক্লাস হচ্ছে তাদের ছাত্রছাত্রীরা, নবীন প্রজন্মের ছেলেদের। এই যে বঙ্গবন্ধুর গভীর পর্যবেক্ষণ, এবং তারপরে তিনি বললেন যে এই প্রজন্ম যখন লেখাপড়া করে তারা বিভিন্ন জায়গায় বসবে, তখন চীনের যে উন্নতি সমৃদ্ধি সেটা অনেক গুণে বিবর্ধিত। এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু তো কবে বলেছেন, গত শতকের মাঝামাঝি সময়, আর এখন 21 শতাব্দীতে এসে চীন সারা পৃথিবীতে অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে যেভাবে একটা বিশ্ব শক্তিতে রূপান্তরিত হয়েছে, এটার মূল কথাই হচ্ছে যে তাদের শিক্ষার্থী যারা স্কুল থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং কি সুযোগ সুবিধা সেই সময়ে দেওয়া হয়েছিল সেগুলো তিনি কিছু বর্ণনা করেছেন। অতএব আমি মনে করি যে আমরা আজকে যে বিষয় আলোচনা করছি, আপনি যে বিষয়টি স্থাপন করলেন, এই শিক্ষার্থীদেরকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের স্বার্থটা চিন্তা করতে হবে। লেখাপড়া তো নিশ্চয়ই তাদের স্বার্থ, কিন্তু তার চেয়ে বড় স্বার্থ তাদেরকে সুস্বাস্থ্যের জায়গায় কোন রকম ঝুঁকির মধ্যে না ফেলে,
তারা যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়ে যায় আমাদের ক্লাসে বা পরীক্ষা নিতে গিয়ে। তো সেইগুলো চিন্তা করেই আমাদের ব্যবস্থা করতে হবে। একটু আগে অধ্যাপক রেসিম ফায়েজ যে কথাগুলো বললেন, আমি মনে করি যে সেইভাবেই আমাদের চিন্তা ভাবনা করা দরকার আছে, যে ছেলে মেয়েদেরকে এখন এনগেজড রাখা, তাদের লেখাপড়ার সঙ্গে যুক্ত রাখা, সেটার জন্য সরকারের পক্ষ থেকে যে অনলাইন পদ্ধতি, তথ্য প্রযুক্তি ব্যবহার করা, সেগুলোকে আমরা অব্যাহত রাখবো, চালিয়ে যাব। কিন্তু একই সাথে একেবারে শ্রেণীকক্ষে নিয়ে আসাটা কতটা সমীচীন হবে এটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা দরকার আছে। এই কারণে আপনি খুব ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশের একেবারে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র, আর বিশেষ করে সরকারি স্কুল, কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় তো বটেই, শ্রেণীকক্ষের যে সাইজ আমাদের আছে, শ্রেণীকক্ষের আকার এবং যে ব্যবস্থাপনা যেখানে আছে, বেঞ্চগুলো বা বসার জায়গাগুলো, এটা কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। অতএব আপনি এই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে স্থান সংকুলন করবেন, এটি প্রায় অসম্ভব ব্যাপার। হয়তো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সেটা সম্ভব হতে পারে। তো সার্বিকভাবে আমার মনে হয় যে এই সব বিষয়গুলো নিয়ে আরো চিন্তা ভাবনার দরকার আছে। অন্তত পক্ষে আমাদের সংক্রমণের যে ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বমুখীতে যাওয়ার পরে একটু স্থিতিশীল অবস্থা, সেইটা থেকে অন্তত নিম্নমুখী হওয়া দরকার আছে। সংক্রমণটা যখন নিচের দিকে যাবে তখন হয়তো এই চিন্তা ভাবনাগুলো করা যায় যে ছেলে মেয়েদেরকে স্কুলে কিভাবে আনা যায়, কলেজে কিভাবে আনা যায়। তবে এটা ঠিক যে সামনাসামনি ফেস টু ফেস শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষা কার্যক্রম কখনো 100% কার্যকর হবে না। অনলাইন এটা সম্পূরক পরিপূরক একটা ব্যবস্থা, সেটা আমরা চালিয়ে যাব। কিন্তু শ্রেণীকক্ষে ছেলে মেয়েদের শিক্ষার্থীদের আনা, শ্রেণীকক্ষে শিক্ষক যাবেন, সেখানে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন, সেটাই হচ্ছে শিক্ষার আদর্শ পদ্ধতি। ডক্টর আরফিন সিদ্দিক, আরেকটি প্রসঙ্গ আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আসলে আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে আসলে বৈষম্য হয় অনেক ক্ষেত্রে এবং আসলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজড হওয়ার কথা, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আমাদের চিন্তা করে আসলে আমাদের এই মুহূর্তে তাকে শারীরিকভাবে নিরাপদ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আমাদের দেশে তো অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। আমরা দেখেছি ইংলিশ মিডিয়াম আছে, বাংলা মাধ্যম আছে, প্রাইভেট আছে এবং পাবলিক ইউনিভার্সিটি আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে যখন রাষ্ট্র সিদ্ধান্ত নিল যে আসলে অনলাইনে ক্লাস পরীক্ষা পদ্ধতিগুলো চালু হবে, যারা নামী এবং দামি শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু শিক্ষার্থীদেরকে এই ব্যবস্থার মধ্যে আনতে পেরেছেন, কিন্তু বিশেষ করে সরকারি মাধ্যমের যারা শিক্ষার্থী এবং গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যন্ত প্রাইমারি স্কুলগুলোতে আসলে এই সমস্ত জায়গায় কিন্তু তারা মূল স্রোতের সঙ্গে যুক্ত হতে পারেনি। তার মানে কি আপনি মনে করেন কিনা আসলে একই একাডেমিক ইয়ারে যে শিক্ষার্থীগুলো বড় হচ্ছে বা পড়ছে একটু বৈষম্য তৈরি হচ্ছে? এটি কিভাবে মিট আপ করতে পারি স্যার আমরা? না, বৈষম্য তো সবসময় আছে। এই বৈষম্যকে বিলুপ্ত করার জন্যই তো বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেলেন। কিন্তু বঙ্গবন্ধু যে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন প্রাথমিক পর্যায়ে, এটা তো সেই কারণেই যে বৈষম্য থাকবে। অন্তত পক্ষে শিশুদের মনে বৈষম্যহীন একটা পরিবেশে তারা যখন লেখাপড়া করবে, অন্তত পক্ষে যে প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করলে সেটা থেকে তাদের একটা মন মানসিকতা গড়ে উঠবে। কিন্তু সেটা তো আমরা রাখতে পারিনি নানা কারণে। আপনি করোনার কথা বাদই দেন, আপনি যখন স্বাভাবিক অবস্থা ছিল তখন একটি ইংরেজি মাধ্যম স্কুল, একটি বাংলা মাধ্যম সরকারি স্কুল, বাংলা মাধ্যম বেসরকারি স্কুল, একটি মাদ্রাসা, এগুলোর মধ্যে কত ধরনের পার্থক্য আছে, অনেক পার্থক্য, সেটা বহু ধরনের পার্থক্য। তো বৈষম্য আপনি যে একেবারে রাতারাতি সব পরিবর্তন করতে পারবেন তা নয়, কিন্তু বৈষম্যটা যেন আর না বাড়ে। এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে আমি যদি একই শ্রেণীকক্ষের মধ্যে বৈষম্য করে ফেলি, স্কুল থেকে স্কুলের বৈষম্য তো আছেই, সেটা তো আপনি এই মুহূর্তে বন্ধ করতে পারবেন না। কিন্তু অন্তত পক্ষে যে ছেলেমেয়েরা একটা স্কুলে একই শ্রেণীতে পড়ে, তাদের মাঝে আবার যেন এডেড একটা বৈষম্য যুক্ত না হয়, একটা আবার নতুন করে একটা বৈষম্য হয় যুক্ত না হয় যে আমি অনলাইনে লেখাপড়া করার সুযোগ পাচ্ছি, সে তো আর আমি তো পাচ্ছি না। সেইটা আমাদের এখন দেখা দরকার আছে এবং সেটা আপনি আমাদের সঙ্গে থাকুন স্যার, আপনার কাছে আমি আসছি প্রসঙ্গ নিয়ে একটু পরে। আমরা নজরুল ইসলাম খান আপনার সাথে কথা বলি আর কি। আমরা মোটামুটি দুই আলোচকের বক্তব্য বুঝতে পেরেছি, তাদের বক্তব্য অনুসারে এই মুহূর্তে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য রাইট টাইম নয়, কারণ করোনা সংক্রমণের যে অগ্রগতি এবং যে ঊর্ধ্বমুখী প্রবণতা, সেখানে আসলে শারীরিক নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিকল্প পাঠদান পদ্ধতি নিয়ে কথা বলছি। আসলে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন এই মুহূর্তে অ্যাক্টিভলি কাজ করছে, সবার কি সেই সামর্থ্য আছে কিনা অনলাইনের ক্ষেত্রে আসলে আমরা এখনকার প্রেক্ষাপটটি কি দেখতে পাচ্ছি? নজরুল ইসলাম খান। দেখুন, আমার মনে হয় একাধিক পদ্ধতিতে যাওয়া দরকার। আপনি যদি ব্যান বেস থেকে ডেটা নেন তাহলে দেখবেন
যে মাদ্রাসা টিচার স্টুডেন্ট রেশিও 1:22, অ্যারাউন্ড 22। সুতরাং কিছু মাদ্রাসা বাদে, সুতরাং মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে অধিকাংশ মাদ্রাসায় ক্লাস নেওয়া সম্ভব। 2, স্কুলগুলোর মফস্বলের স্কুলগুলোতে অনেক, আপনার স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, অনেক জায়গায় ছাত্র শিক্ষক অনুপাত অনুকূলে, এমনকি 5-7-10 জন আছে। কিন্তু শহর অঞ্চলের, উপজেলা, জেলা এবং বড় শহর অঞ্চলের স্কুলগুলোতে ছাত্র শিক্ষক অনুপাত অত্যন্ত আনফেভারেবল। তো সেইগুলো যদি আমি বাদ দিই, যেখানে ফেভারেবল সেখানে আমি মনে করি ফেস টু ফেস করা প্রয়োজন আছে। কেন প্রয়োজন? শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। যদি আমরা বসে থাকি তাহলে আরো 2-1 বছরও এটা চলতে থাকবে। কারণ হচ্ছে আমাদের দেশে আমার যেটা মনে হয়, এটা হয়তো প্যান্ডেমিকের পরে এপিডেমিক, তারপরেও যদি বলি এন্ডেমিক কিছু এলাকায় থাকবে। আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি প্রথম থেকেই এটা হার্ড ইমিউনিটি মূল আমাদের কি বলি, মানে এটাই ছাড়া আমি কোনো বিকল্প দেখছি না। তার কারণ অনেক ব্যবস্থা নেওয়ার পরে ইউরোপেও সেকেন্ড ওয়েভ আসছে এবং এটা থাকবে। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, বর্তমান কালের অন্য রোগেরও ইতিহাস দেখি, তা আমি বলবো আমার ধারণা যে যেখানে ফেভারেবল সেখানে ক্লাস শুরু করে দেওয়া উচিত। এখন প্রশ্ন আসছে যে নিরাপত্তা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অভিভাবকরা বাড়ির বাইরে যাচ্ছে, বাজারে যাচ্ছে, বাজার থেকে মালামাল তাদের বাড়িতে যাচ্ছে, আর এই অসুখটা যে কোনো মাধ্যমে ছড়াতে পারে, এমনকি বাতাসে। এবং অভিভাবকরা যেহেতু বাইরে যাচ্ছেন, তারপরে ঘরে যাচ্ছে, এবং আমরা যদি লক্ষ্য করি যেসব বাড়িতে ইনফেকশন হয়েছে সেখানে ওই ছোট ছোট বাচ্চারাও ইনফেক্টেড হয়েছে। আমি এরকম একাধিক কেন, হাজার উদাহরণ আছে। তাহলে দেখছি যে খামাখা আমরা বন্ধ রাখছি ওইগুলো, স্বাস্থ্যবিধি পালন করে ওইগুলো আমার ধারণা ওপেন করা উচিত। 1, 2, যেখানে খুবই ঘন অল্প জায়গায় বেশি শিক্ষার্থী, যেমন জেলা উপজেলা। এবং এই যে ফেভারেবল রেশিও আমি কেন বলছি, তার কারণ এটা যদি জেনারেলি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ব্রিটেনে প্রাইমারি থেকে আরম্ভ করে সেকেন্ডারি পর্যন্ত 24,000 স্কুল, তাদের জনসংখ্যা আমাদের অর্ধেকের সামান্য কম, কিন্তু আমাদের এখানে 1,30,000-এরও বেশি। কিন্তু আমাদের স্কুলের সংখ্যা অনেক বেশি, কোনো সন্দেহ নেই, যা প্রয়োজন তার চেয়ে। তো দ্বিতীয় হচ্ছে, এটা একটা আইডিয়া। আর একটা আইডিয়া হচ্ছে যে অনলাইনে গিয়ে শিক্ষার বিষয়। আমি এখানে শহরের একটা স্কুলের এনজিওদের, এটা একটা মাল্টিন্যাশনাল স্কুল ছিল, আমাকে বলছে সভাপতি হতে অল্প কিছুদিন আগে, এবং যখনই এই ক্লাস বন্ধ হয়েছে, স্কুল ছুটি হয়েছে, তার পরপরই আমরা শুরু করে দিয়েছে। এটা কোনো নামি দামি স্কুল না, আমি নাম বলে দিচ্ছি, ফাউন্ডেশন স্কুল। এবং এটা গ্রামে গঞ্জে বসে আছে, সেখানে আমি তাদেরকে বলেছি এবং শুরু হয়ে গেছে। যেহেতু আমি আইটি সেক্রেটারি ছিলাম, আমার একটা ধারণা আছে, এবং প্রথম থেকেই শুরু করছে অনলাইনে ক্লাস। প্রথমে 60% অনুপস্থিত ছিল, তারপরে আমি বলেছি অভিভাবকদের সাথে কথা বলেন, তারা যেন আসে, এবং আস্তে আস্তে এখন আমার 99, 98, 96% উপস্থিত থাকে। কিন্তু অনেকে কিন্তু গ্রামে আছে এবং ধনী লোকের ছেলে মেয়েরা এখানে নাই। আমি পাবনা এবং মফস্বলে, পাবনায় যেমন স্কোয়ার স্কুল আছে, সেখানেও একেবারে A to Z অ্যাটেন্ড করে। কি করে সম্ভব? সেটা হচ্ছে মনিটর করতে হয়। তো মনিটর করার আগে আমি শিক্ষকদের আরেকটা কাজ করেছি। আমি যেমন একটা ড্যানিশ প্রতিষ্ঠান আছে, এখানে বাঙালি ডাইরেক্টর আছে, সেটা হচ্ছে কোডার্স ট্রাস্ট, তাদেরকে আমি একটা কোর্স ডিজাইন করে দিয়েছি, প্রাইভেট ফ্রি করে দিয়েছি, যে আপনারা এটা একটু চালু করেন তো। এবং সেখানে 10,000 শিক্ষকের ফ্রি ট্রেনিং দেওয়া হচ্ছে অনলাইনে, জুম বা গুগল ক্লাসরুমে, এবং আর অন পেমেন্টও কোর্স আছে। তো সেখান থেকে আমার ওই শিক্ষকদের ট্রেনিং করে দিয়েছি এবং শিক্ষকদের বলেছি যে আপনারা ছাত্রদের ট্রেনিং করে দেন, সেটা তারা ক্লাস করছে। সুতরাং আমি কোনো সমস্যা দেখি না। একটা সমস্যা আছে যে টিচারদের এই ইন্টারনেটের টাকা দেবে কে, সেই জন্য আমি স্কুল থেকে বলেছি মাসে 200 টাকা দিতে পাস করে দিয়েছি। এখানে আরেকটি প্রশ্ন আমার তৈরি হচ্ছে, সেটি হচ্ছে আসলে আপনি যে ব্যবস্থার কথা বলছেন, এত সহজ ব্যবস্থাপনা আসলে আমাদের সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থায় কেন ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না? কেন আসলে এখনো বলা হচ্ছে যে বিকল্প পাঠদান পদ্ধতি নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত নয়, ব্যান্ডউইথের ঝামেলা, মোবাইল ফোন নেই? এই উত্তরগুলো আসলে আপনার কাছে কি আছে? সংক্ষেপে দেবেন, বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের। আচ্ছা,
এনাই খান, আপনাকে জি। প্রশ্ন করেছি। জি, আচ্ছা, আমি মনে করি যে এটা সম্ভব। এক এক করে আমি উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে, আমি বলেছি যে শিক্ষকের স্কুল থেকে দেওয়া, আর যারা শিক্ষার্থী আছে তারা স্কুলে আসছে না, টিফিন লাগছে না, বাসায় বসে খাচ্ছে, সুতরাং তাদের একটা টাকা বেঁচে যাচ্ছে, সেইটা দিয়ে তারা নেট ব্যবহার করতে পারে, যাদের এই আছে, নেট আছে যেখানে। এখন আসছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেকের অভিভাবকদের চাকরি নেই, সেখানে অসুবিধা হতে পারে। সেই জন্য প্রথম থেকে যদি চেষ্টা করো, তো আমি কিন্তু কন্টিনিউয়াস বলে যাচ্ছি, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্রথমে আমি কিভাবে সমাধান করা যাবে এটা বলেছি। আমার ইউটিউবের নাম এনাই খান। সেখানে বলেছি যে ক্রস ফাইন্যান্সিং করতে পারে কিভাবে, শহরে হয়তো 1 পয়সা বাড়িয়ে দিতে পারে, গ্রামে ওই শিক্ষার্থীদের ফ্রি করে দিতে পারে। তাহলে ফ্রি করে দিলে তারা কিন্তু এটা ওই নেটের সুযোগটা পাবে যাদের অ্যাফোর্ডেবিলিটি নেই। এবং এখন কিন্তু চিন্তা করছে মন্ত্রণালয়, বাট ইটস টু লেট। আমাদের তো সবকিছু ওই রিঅ্যাক্টিভ হয় না, দেরিতে কাজ হয়, এটা একটা বিষয়। এরপর আসছে যেখানে নেট নেই সেখানে কি হবে। কিন্তু আমার জানা মতে ফেসবুক কারা চালায় আমি দেখবেন, আমি ইসলামী ফাউন্ডেশনে গেছি, সেখানে ট্রেনিং করাতাম, সেখানে ইমামরা আসতো, মুয়াজ্জিনরা আসতো, এবং প্রত্যেকের ফেসবুক আছে, কিন্তু 2-1 ইউটিউব চ্যানেল আছে। জি। এটাতে বোঝা যাচ্ছে যে ফেসবুক চালাতে পারে। অর্থাৎ যেখানে জুম চলবে না সেখানে কিন্তু মেসেঞ্জারে গ্রুপ করে ক্লাস নেওয়া সম্ভব, এবং আমি নিজে টেস্ট করে দেখেছি। এরপরে আসেন, ধরলাম যে সেখানে কোনো নেট নেই, নেট না থাকলে সেটা থিওরিটিক্যাল ধরে নিলাম, তখন আমরা বলছি আমার শিক্ষকদের প্রত্যেকের বলছি একটা ইউটিউব চ্যানেল খোলেন, আপনি কন্টেন্ট তৈরি করেন, ইউটিউব চ্যানেলে ওখানে দিয়ে রাখেন, যখন এবং দিয়ে সেখানে রাখছে- অফলাইনে আসলে ট্রেনিং করানো সম্ভব। স্যার, আপনার কাছে আমি ফিরবো। আসলে আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতি নিয়ে ফিরে এসে আমরা আসলে এই প্রসঙ্গের বাকি অংশগুলো, বাকি প্রশ্ন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট বিরতির পরে ফিরে আসছি আমরা। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, এবং খুললে কোন বাস্তবতাগুলোকে মাথায় নিয়ে খুলবে, এবং যে বিকল্প পাঠদান পদ্ধতি নিয়ে আমরা কথা বলছি তার প্রস্তুতি কতটুকু আছে আমাদের এই বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার মধ্যে। আমরা অধ্যাপক ডক্টর এস.এম.এ ফায়েজ আপনাকে দিয়ে আবার আলোচনা শুরু করতে চাই। আসলে আমাদের এখানে প্র্যাকটিক্যালি 2-1টি অভিজ্ঞতা আমাদের হয়েছে করোনাকালে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে। আমরা দেখেছি আসলে শিক্ষার্থীরা এই যে দীর্ঘ বিরতিতে আসলে বই পুস্তকের সঙ্গে খুব একটা যে সম্পৃক্ত আছেন এটি কিন্তু আসলে বলা যায় না, এবং গার্ডিয়ান যারা অভিভাবক রয়েছেন তারাও আসলে এই শিক্ষার্থীদেরকে ম্যানেজ করতে গিয়েও কিছুটা আসলে এক ধরনের এদিক ওদিক হচ্ছে। আর দ্বিতীয়ত, সব শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনে ক্লাস নেওয়ার মতো প্র্যাকটিক্যাল বাস্তবতায় কতটুকু অভিজ্ঞতা আছে এবং কতটুকু সামর্থ্য আছে এগুলো নিয়েও প্রশ্ন আছে। এই ত্রিমুখী সমস্যার সমাধানটি করার জন্য কি কোনো পদ্ধতি এই মুহূর্তে নেওয়া যেতে পারে কিনা, ডক্টর ফায়েজ? সব সমস্যার সমাধান কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে করোনা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত হওয়া। সেটা না হয়ে যদি আমরা এখন, এবং এটাকে দেখতে হবে আমাদের দুটো ভাবে, একটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভে, একটা লোকাল পার্সপেক্টিভ। লোকাল পার্সপেক্টিভে যদি বিবেচনা করি, যেটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলছিলেন গতকাল, স্ট্যাবল অবস্থা, আর ওনার কথায় যদি ঠিক হয় যে এখন কমে আসছে এবং শীঘ্রই চলে যাবে, সেই ক্ষেত্রে কি আমরা রিল্যাক্স করে আবার পুরোনো জায়গায় ফিরে যাব, আবার ভীষণ ভাবে আক্রান্ত হব, নাকি আমরা আমাদের এই যে কমে আসছে সিচুয়েশনটা এটাকে ত্বরান্বিত করব? সেটার জন্য যেটা দরকার আমার মনে হয়, কমে আসাটাকে সেই সময় ইজ দ্য টাইম, দেয়ার ইজ দ্য টাইম টু বি মোর সিরিয়াস অ্যাবাউট ইট, মাচ মোর সিরিয়াস দেন বিফোর। তাহলেই কিন্তু ত্বরান্বিত হবে আমাদের এই ভালো দিনে ফিরে আসাটায়। আর যদি আমরা কোনোভাবে বিচক্ষণতার অভাবে আমরা ভুল করি, সেই ক্ষেত্রে কিন্তু আরো অনেক 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 পিছিয়ে যাব আমরা। এই ক্ষেত্রে যে ছাত্রছাত্রীদেরকে বলছি তারা ডিসকানেক্টেড অবস্থায় আছে, আরো বেশি ডিসকানেক্ট হয়ে যাবে। আমাদের টপ মোস্ট প্রায়োরিটি বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমরা এই করোনা থেকে মুক্ত হতে পারি, তাহলে সবকিছুই সুন্দরভাবে আবার আমরা গুছিয়ে নিতে পারবো। এই ছাত্রদের যে একটা শিক্ষাকাল নষ্ট হচ্ছে, দ্যাট ইজ ভেরি ট্রু। এটাকে কি আরো বেশি সময় নষ্ট করব, নাকি আমরা যথাযথভাবে আমাদের ভূমিকা পালনের মধ্যে দিয়ে আমরা সুন্দর দিনে খুব তাড়াতাড়ি ফিরে আসব?
এবং ছাত্রছাত্রীদের যদি যে সমস্যাটা হয়েছে, যে পিছিয়ে পড়ছে, যে ডিসকানেক্টেড অবস্থায় যাচ্ছে, সেটা থেকে কিন্তু আমরা উত্তরণ ঘটাতে পারবো। আমরা উই নো দ্য মেকানিজম, আমরা এটা ইউনিভার্সিটিতে করেছি। সেশন জ্যাম আমরা 2-3 বছর, 5-6 বছরেরটাও আমরা একেবারে ধরে 2-3 বছরের মধ্যে আবার কমিয়ে নিয়ে এসেছি। এটা তখন আমরা যখন আমরা ফিরে আসবো ভালো দিনে, তখন চিন্তা ভাবনা করে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে আবার পড়াশোনার মধ্যে নিয়ে আসতে পারবো, আবার এগিয়ে চলবো, এটা কিন্তু সুন্দরভাবে আমরা ঠিক করতে পারবো। জি ডক্টর ফয়েজ, আরেকটি বিষয় আলোচনা হচ্ছে যে আমাদের তো করোনার সঙ্গেই বসবাস করা শিখতে হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে। আজকে টকশো করছি, আপনি আপনার ঘরে, আমি আমার স্টুডিওতে, সামনাসামনি বসে কথা বলছি না আমরা, কারণ আমরা কথা বলতে পারছি এই কারণে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তথ্য প্রযুক্তি কতটুকু ব্যবহার করতে পারছে বলে আপনার মনে হয় আসলে এই সময়ে, এই রাইট এট দিস মোমেন্ট? স্যার, কি মনে হয় আপনার? করোনার সাথে বসবাস করার দুটো মেকানিজম। একটা হচ্ছে যে পজিটিভ ওয়েতে আমি এগিয়ে যাব যতটুকু সম্ভব, কিন্তু আমি যদি ভুল করি কোনোভাবে আমার প্রক্রিয়ার মধ্যে, তাহলে কিন্তু আমি আরো সমস্যায় পতিত হব। সো উই হ্যাভ টু বি ভেরি ইন্টেলিজেন্ট, এবং আমাদের অত্যন্ত সাইগাসিটির মধ্যে দিয়ে আমাদের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। জনগণ কিন্তু সমস্যার সৃষ্টি অনেকাংশে করছে, সাধারণ জনগণ, তাদের সে বিকজ তাদের যে স্বাস্থ্যবিধি দিস দ্যাট মানা সম্ভব না। কিন্তু আমরা যারা ধরেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা গ্রহণ করব, সেখানে কিন্তু আমাদের ভুল করার কোনো সুযোগ থাকে না, আমরা কোনো ভুল করতে পারি না। আর এখন যতটা যেটা বললেন যে করোনার সাথে বসবাস করা, ইয়াস, সেটা তো আমরা প্রথম থেকে বলছি, প্রফেসর আইফিল সিদ্দিকী সাহেবও বলেছেন, সবাই বলছি যে এদেরকে একটা কানেক্টিভিটির মধ্যে যতটা সম্ভব রাখা, যতটা সম্ভব বিভিন্ন মেকানিজমে। একটা মেকানিজমকে সবাইকে কানেক্ট করতে পারবেন না, এক একজনকে এক এক জায়গায় পৌঁছাতে হবে। অনলাইন যে পদ্ধতিটা, সেটা ঢাকায় সম্ভব হচ্ছে, কিন্ডারগার্টেন গুলোতে হচ্ছে, আমি জানি, ক্লাস নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, প্রমোশন হচ্ছে, কিন্তু সেখানে তো গ্রামে গঞ্জে সম্ভব না, সে ফ্যাসিলিটিস নাই। কিন্তু মোবাইল সিস্টেম তো সব জায়গায় কাজ করছে। একটু খবর নেওয়া, একটু তদারকি করা, যে তোমরা এটার মাধ্যমে দেখো তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে তুমি কিছু মেটেরিয়াল সংগ্রহ করো, এই পড়াশোনার মধ্যে দিয়ে ব্যস্ত থাকো যতটা পারো। এটা ছাড়া আমরা কি করতে পারি? ডক্টর ফয়েজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু অধ্যাপক ডক্টর আ.ম আরেফিন সিদ্দিক আপনার কাছে আসতে চাই। আসলে আমরা যে প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে শুরুতে কথা বলেছিলাম, তার সঙ্গে যুক্ত করে একটি প্রসঙ্গ উপস্থাপন করতে চাই। আসলে আপনারা যারা শিক্ষাবিদ আছেন এবং যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলছেন, রাষ্ট্রকেও পরামর্শ দিচ্ছেন বলে আমরা বিশ্বাস করি, তারা আসলে সরকারের এই মুহূর্তের পলিসি সম্পর্কে কি ধারণা করতে পারছেন শিক্ষা কাঠামো নিয়ে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে আসলে আমাদের সব শিক্ষার্থী যেন সমান সুযোগ নিয়ে এই করোনা সংকটের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারে, তার জন্য অনেক উদ্যোগের কথা শুনতে পাচ্ছি, মোবাইল ফোন কিনে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো অনেক আলোচনা হচ্ছে। আপনার আসলে এখানে কোনো পরামর্শ আছে কিনা এই পুরো ব্যাপারটি সমন্বয় করার ক্ষেত্রে? আরেফিন সিদ্দিক। সমন্বয় তো আপনার এই ধরনের ক্রাইসিস থেকে উত্তরণ ঘটাতে সাহায্য করবে আমাদেরকে। আমরা যদি সব জায়গায় বিক্ষিপ্তভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাই, তাহলে আমরা এই ক্রাইসিস বা এই সংকট কিভাবে অতিক্রম করবো? অতএব সমন্বয়টা সর্বক্ষেত্রেই দরকার আছে, সবসময় দরকার আছে। সমস্যার সমাধানের একটাই উপায় যে আমাদের সীমিত যে সম্পদ, সেই সম্পদকে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করব। আমাদের আলোচক হিসেবে আমাদের সাথে আছেন জনাব বেনাই খান, উনি তথ্য প্রযুক্তির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন সচিব হিসেবে, এছাড়া এখনো তিনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন। উনি কিছু কথা বললেন, এগুলো আমি মনে করি যে আমরা গুরুত্ব দিয়ে দেখি যে তথ্য প্রযুক্তির অবকাঠামো এখন দেশের কি অবস্থা। এই অবকাঠামোকে সঠিকভাবে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করে কি আমরা সবার কাছে এই প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে পারছি? এই জায়গায় লাগবে আমাদের শ্রেণীকক্ষে যারা শিক্ষাদান করেন তাদের অভিজ্ঞতার কথা। যেমন আমি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কথা বাদই দিলাম, এমনকি আমি যে বিশ্ববিদ্যালয়ে অবসরের আগ পর্যন্ত শিক্ষকতা করে আসলাম, সেই বিশ্ববিদ্যালয়েরই কিছু কিছু শিক্ষক আমাকে বলছেন যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, কিন্তু বহু ছেলে মেয়ে আমাদেরকে মেসেজ করে পাঠাচ্ছে যে আমরা আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না, কারণ আমার এলাকাটা বন্যা কবলিত, আমার এখানে তো নেট নাই, আমার এই সমস্যা, আমার ল্যাপটপ নাই, আমার মোবাইল স্মার্টফোন নাই। নানা ধরনের তাদের অভিযোগগুলো শিক্ষককে শুনতে হচ্ছে, কারণ তারা তার সঙ্গে আপনার যুক্ত হতে পারছে না শ্রেণীকক্ষে।
তো এইখানে আমার যেটা মনে হয় যে এখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তারা জানবে শ্রেণীকক্ষের সঙ্গে যুক্ত হতে পারছে না তথ্য প্রযুক্তি দিয়ে, তাহলে তাদেরকে কি করতে হবে? তাদের বেলায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয় বা এমনকি বিত্তবান পরিবারের যারা মানুষ, তারা তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে, তাদেরকে তথ্য প্রযুক্তি সাপোর্টটা দিতে হবে এই জায়গায়। কারণ এটা না দিয়ে যদি আমি শ্রেণীকক্ষে ক্লাস শুরু করি অনলাইনে, তাহলে ওই যে যেটা আমি বললাম যে বৈষম্য তো সমাজে সর্বত্রই আছে, কিন্তু এক ছেলে তার বন্ধুর সঙ্গে বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এবং সেটার জন্য তথ্য প্রযুক্তির অবকাঠামো কিন্তু আমাদের আছে। এখন শুধু অ্যাক্সেসটা বাড়ানো, তারা এফোর্ড করতে পারবে সেটা দেখা। তো এফোর্ডেবিলিটি তো তাদের নাই। আর এই করোনা পরিস্থিতিতে বহু পরিবার আছে যাদের বাবা মা এখন উপার্জনের বাইরে, তারা উপার্জন করতে পারছে না। তারা উপার্জন যেটা যৎসন্ন করে সেটা দিয়ে ছেলেকে বা মেয়েকে তারা ভরণ পোষণ করে, তো সেটাও তো বন্ধ। তো এই সার্বিক ব্যবস্থাপনা, আপনি শিক্ষা নিয়ে কথা বলবেন, আপনি তাদের অর্থনীতি দেখবেন না। আপনি শিক্ষা নিয়ে কথা বলবেন, তাদের যে সুযোগ সুবিধা, স্বাস্থ্যের চাহিদা, সেগুলো দেখবেন না, সেটা তো হবে না। তো সামগ্রিকভাবে দেখে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় যে এর বাইরে কিছু বলা আমাদের পক্ষে অন্তত সম্ভব নয়। যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থাকবেন তারা হয়তো। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন করি। ছোট্ট একটি আলোচনা হচ্ছে, আসলে আমরা অনেকগুলো ক্লাসে অটো পাসের একটি আলোচনা শুনছিলাম। এর মধ্যে এটা নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী কথাও বলেছেন, এবং তারা বলেছেন যদি করোনাকাল দীর্ঘায়িত হয় এক ধরনের সিদ্ধান্ত, দীর্ঘায়িত না হলে এক ধরনের সিদ্ধান্ত। আমরা জানি ইন্টারমিডিয়েট পরীক্ষা এখনো আটকে আছে কয়েকটি। এই যে বিষয়গুলো এখন অচল অবস্থার মধ্য দিয়ে আছে, সেই ক্ষেত্রে কোনো পলিসি নেওয়া যেতে পারে কিনা, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই স্যার। আমার মনে হয় যে পাবলিক পরীক্ষা, বিশেষ করে এই যে এইচএসসি যেটা আটকে আছে, এইচএসসি এবং সমমানের পরীক্ষা, এইটার এই ক্ষেত্রে বোধহয় অটো প্রমোশনের সুযোগটা না দেয়াই ভালো। এখানে একটা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে হবে, এবং সেই পরীক্ষাটা কিভাবে নেবেন, যদি কিছুটা আরো বিলম্ব করে দেখা যায় যে আমাদের করোনা পরিস্থিতি এখন, করোনার সংক্রমণ এখন নিম্নগতি, তাহলে একটা ব্যবস্থাপনা আমরা হয়তো করতে পারবো। আর যদি তা এখন না হয়, তাহলে আমি যেটা মনে করি যে এমন হতে পারে, কিন্তু এটা একটু এক্সপেন্সিভ হয়তো হয়ে যাবে, যে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা এবং ওই যেটা বলছিলাম আগে যে পরীক্ষার হলের যে আপনার স্থান সংকুলন, এটাতে আপনার করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে বসাতে পারবেন না। অতএব হয়তো দুটো শিফটে দুটো গ্রুপ করে পরীক্ষা নিতে হতে পারে। তো দুটো গ্রুপ যদি করেন, আর স্বাভাবিকভাবে আমরা যেমন মনে করেন যদি কথা ধরে নেই যে 10টি পত্রের পরীক্ষা হবে এইচএসসি তে, কথার কথা বলছি আর কি। এই 10টি পত্র পরীক্ষা রেগুলার সময় নিলেও এখন হয়তো নেওয়া যাবে না নানা কারণে, কারণ আপনি দুটো করে গ্রুপ করে দিবেন ছেলে মেয়েদেরকে স্বাস্থ্যবিধি মানার জন্য। তো তখন আপনি ওই 5টা পেপারে নিয়ে আসবেন, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র হয়তো এক পেপার করে ফেললেন, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এক পেপার করে ফেললেন। এইভাবে সিলেবাসটাকে কিছুটা সংক্ষিপ্ত করে কিন্তু ডিফারেন্ট সেটে পরীক্ষা নিতে হবে, কারণ ভিন্ন ভিন্ন দিনে তো প্রশ্ন অবশ্যই, তো প্রশ্নটা ডিফারেন্ট সেটে হতে হবে। সেই জন্য যারা পরীক্ষার প্রশ্নপত্র মডারেশন বা সমন্বয়ের কাজে থাকবেন, তারা দেখবেন যে প্রতিটি সেট যেন কাছাকাছি মানের হয়। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে এনাই খান আপনাকে যে আলোচনা শেষ করতে চাই। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আমাদের বিকল্প পাঠদানের পদ্ধতিতেই মোটামুটি কিছুদিন থাকতে হবে, এই সিদ্ধান্তটি আমরা রাষ্ট্রও নিয়েছে, আমরাও দেখতে পাচ্ছি। তার প্রস্তুতি নিয়ে আপনি কথা বলছিলেন এবং সমাধান সূত্রগুলো নিয়ে আপনি কথা বলছিলেন। আসলে প্রস্তুতি এবং সমাধান এবং নীতি নির্ধারণ, এই তিনটি বিষয় নিয়ে আপনার শেষ মূল্যায়ন কি থাকবে? আমার কাছে যেটা মনে হয়েছে, আমি দেখি সবকিছুতে আমরা ঢিলা ঢালা। আমি একটা সমাধানের কথা বলি, যেমন শিক্ষকদের ল্যাপটপ থাকলে ভালো হয়। কেন? স্ক্রিন শেয়ারিং এর জন্য। স্ক্রিন শেয়ারিংটা কি? যেমন পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন, মুখে কথা বলা, প্রেজেন্টেশন করা মুখে, কিন্তু ওরাল ছাড়াও পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন করা সম্ভব। অনলাইনে যেমন জুম আছে, মিট আছে, ওয়েব আছে, অনেকগুলো সফটওয়্যার কিন্তু আছে এবং ফ্রি, কিন্তু একটু বুদ্ধি করলে ফ্রি। স্কুলে যদি ওয়েবসাইট থাকে সারাদিনের জন্য ফ্রি, যদি ওয়েবসাইট না থাকে 40 মিনিট পরে কেটে যাবে, আবার আপনি লাগাতে পারবেন। তাহলে হচ্ছে আমি কোনো অসুবিধা দেখি না এখানে। তো এটা গেল একটা। আমি আমার আরেকটা কলেজের আমি সভাপতি রিসেন্টলি করেছে আমাকে, সেখানে আমি কিভাবে সমাধান করেছি, আমি বলছি প্রত্যেক শিক্ষকের ল্যাপটপ থাকতে হবে। কিভাবে এটা সমাধান হবে? টাকা পাবে কোথায়? এক হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আছে সেখান থেকে ধার নেবে, 12 মাসে সেটা আবার শোধ দেবে, ল্যাপটপ কিনে ফেলবে। দুই, আরেকটা বলেছি যার প্রভিডেন্ট ফান্ড নেই, নতুন টিচার বা কন্ট্রাক্টেড টিচার, তার স্কুল ফান্ড থেকে দেবে, 12 মাসে আবার টাকা ফেরত দিতে হবে। এবং সবাই এটা হয়ে গেছে। আর আমি ট্রেনিং করে দিয়েছি কোডাস ট্রাস্ট থেকে,
কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টিচার্স ট্রেনিং কলেজ আছে এবং সেখানকার লোকদের কোয়ালিটি কিন্তু অনেক বেটার, এই যাদের কথা বলছি তাদের চেয়ে। কিন্তু ছেলেপেলেরা ক্লাস নেই, আইটির ছেলেপেলেরা। এরপরে হচ্ছে আপনার HSTTI আছে, প্রত্যেক বিভাগে একটা করে, 6টা বিভাগে আছে, 6টা বিভাগে। তাহলে এখান থেকে অনলাইনে করলে তো অনেক করা যেত। আর ওখানে একটা প্রতিষ্ঠান 10,000 শিক্ষকের ট্রেনিং এর চলছে, ডেইলি 2টা করে চলে অনলাইনে। কিন্তু এটা সম্ভব, কিন্তু আমরা প্রথম থেকে কেন করলাম না, আই ডু নট নো। তৃতীয় হচ্ছে, অনেকে হয়তো আমার বলা এখানে হয়তো ঠিক হবে না, আমি সেটা বলতে চাই না। আমি কোনো সমস্যা, কোনো অসুবিধা দেখি না। একটা হচ্ছে যেখানে কম, আমি বলেছি ফেস টু ফেস, যেখানে তার চেয়ে, যেমন শহরে নেটের কোনো অসুবিধা নাই, সুতরাং সেখানে শহরে জুমে করতে পারে। এবং এখানে কিন্তু হোয়াইট বোর্ডেরও ব্যবস্থা আছে, মানে ব্ল্যাক বোর্ডের মতো লেখা সম্ভব সেখানে। আর যারা একেবারে মফস্বল, তাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে ডাউনলোড করে নিতে পারে। এবং তারা যদি প্রত্যেকে একটা ইউটিউব চ্যানেল করে, ইউটিউব চ্যানেল করতে কোনো পয়সা লাগে না, ব্যবস্থা আছে। কিন্তু আপনি যদি বসে থাকেন, শুয়ে থাকেন, ইনার্ট থাকেন, তাহলে সেটা হবে না। আর আমার প্রশ্নটা একটাই, আমি দেখতে পাই, আমি কিন্তু প্রচুর ট্রাভেল করছি এর ভিতরে দেখার জন্য, যে সব লোকজন ঘোরাফেরা করছে, তাদের অভিভাবকরা। তাই যদি ঘোরাফেরা করে তাহলে কন্টামিনেশন কি হচ্ছে না? যদি যান তাহলে দেখবেন যে একেবারে হাটে রমরমা এবং কোনো মুখে মুখোশ টুকোশ নেই। আমি কিন্তু এটা একেবারে স্যার, আমরা একদমই শেষ দিকে, আপনি আর 30 সেকেন্ড সময় পাবেন আপনার বক্তব্য শেষ করার জন্য। আমি মনে করি এটা সম্ভব। এবং পরীক্ষার কথা বলে শেষ করছি, এই যেগুলো সফটওয়্যার বললাম প্রত্যেকটাই পরীক্ষা নেওয়া যায়। যদি পাবলিক পরীক্ষা না হয় তাহলে ক্লাস বেসড অ্যাসেসমেন্ট, যেটা আমি অলরেডি শুরু করছি আমার স্কুল এবং কলেজে। এবং যদি পাবলিক পরীক্ষা হয়, আমাদের পরিবর্তিত পরিস্থিতি এই পরীক্ষা নেওয়া সম্ভব। ওখানে যে পরীক্ষার সিস্টেমটা আছে ওই সফটওয়্যারে, সেখানে আপনি সেট করে দিলে যে কোশ্চেন আপনি 40 মিনিট দেবেন, তার চেয়ে 1 মিনিট বেশি নিলেও এখানে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা আমরা অবশ্যই আবার প্রাসঙ্গিক সময়ে আবারও করব, এবং 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো শেষ করছি, কালকে আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে দেখা হবে। আজকের মতো শুভরাত সবাইকে।